আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আমরা জানি কোষ বিভাজন জীবের একটি অত্যন্ত জরুরি বৈশিষ্ট্য। কোষ বিভাজনের মাধ্যমে কোষের দৈহিক বৃদ্ধি ঘটে, কোষের বংশ বিস্তার সম্পন্ন হয়। এখন কোষ বিভাজনের সময় যে কোষটি বিভাজিত হয় সেটাকে বলা হয় মাতৃকোষ, আর যে কোষগুলো উৎপন্ন হয় সেগুলোকে বলা হয় অপত্য কোষ। আমরা লক্ষ্য করি এটা একটা কোষ, এই কোষটা বিভাজিত হলো, উৎপন্ন হলো দুইটি কোষ, এই কোষটি এবং এই কোষটি উৎপন্ন হলো। এখন এই কোষগুলোকে বলা হয় অপত্য কোষ, এটা হলো মাতৃকোষ। মাতৃকোষের ইংরেজি দেওয়া হয়েছে মাদার সেল, মাদার সেল মাতৃকোষ। আর অপত্য কোষের জন্য নাম দেওয়া হয়েছে ডটার সেল, ডটার সেল। অনেকের কাছে এটা প্রশ্ন যে মাতৃকোষ যেটা সেটাকে মাদার সেল কেন বলা হয়, সেটা ফাদার সেল কেন না? অবশ্য মাতৃকোষের আরেকটা নাম প্যারেন্ট সেল, এই কোষটার আরেক নাম কি? প্যারেন্ট সেল। তাহলে প্যারেন্ট সেল বা মাদার সেল, আর এদের নাম ডটার সেল কেন? অপত্য কোষকে কেন ডটার সেল বলা হয়? অনেকের প্রশ্ন যে এটাকে কেন সান সেল বলা হয় না, ডটার কেন? এটার কারণ, সুস্পষ্ট কারণ আছে। কি সেটা? আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনের সময় এই যে মাতৃকোষটা বিভাজিত হয়ে অপত্য কোষ তৈরি হলো, এই অপত্য কোষ কিন্তু সারা জীবন অপত্য থাকবে না। অপত্য কোষ সারা জীবনই অপত্য থাকবে না। মাইটোসিসের ক্ষেত্রে এই অপত্য কোষগুলো কিন্তু আবার মাতৃকোষ হবে, এই অপত্য কোষগুলো আবার মাতৃকোষ হবে এবং সেগুলো বিভাজিত হবে। মাতৃকোষ হয়ে সেগুলো আবার কি হবে? বিভাজিত হবে। তো যেহেতু এই অপত্য কোষ আবার মাতৃকোষ হবে, একটা ডটার বা কন্যা মেয়ে, তো সে কিন্তু আবার ভবিষ্যতে মা হইতে পারে। মেয়ে ভবিষ্যতে কি হইতে পারে? মা হইতে পারে। ছেলের পক্ষে তো সেটা সম্ভব না, ছেলে তো আর ভবিষ্যতে মা হবে না। তাহলে ডটার ভবিষ্যতে আবার কি হয়? মাদার। এই জন্য ডটার সেল কেন বলা হয়েছে? যেহেতু মাদার সেল বিভাজিত হয়ে ডটার সেল হয়, এই ডটার সেল আবার পরবর্তীতে মাদার সেল হয়, বিভাজিত হয়ে আবার ডটার সেল উৎপন্ন করে। এটা মেয়েদের পক্ষেই সম্ভব। এখন প্রশ্ন হইল যে মাতৃকোষ, এই কোষটা কোন কোষ? এটা কি হ্যাপ্লয়েড কোষ, না ডিপ্লয়েড কোষ, না ট্রিপ্লয়েড কোষ? মাতৃকোষ কোনটা? কোন কোষকে মাতৃকোষ বলে, বা মাতৃকোষ হইতে পারে কোন কোষ? প্রশ্ন যে হ্যাপ্লয়েড কোষ মাতৃকোষ হইতে পারে কিনা? উত্তর সুস্পষ্টভাবে আমাদের আজকে জানতে হবে। এইখানে আমরা জানি যে মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষ উৎপন্ন হয়। মাইটোসিসের বেলায় একটি মাতৃকোষ বিভাজিত হয় দুইটি অপত্য কোষ উৎপন্ন হয়, এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। তাহলে এই মাতৃকোষটা যদি এন হয়, অর্থাৎ হ্যাপ্লয়েড হয়, এবং তার দুইটা হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়, হইতেই পারে যেহেতু ক্রোমোজোম সংখ্যা সমান, তাহলে হ্যাপ্লয়েড কোষের মাইটোসিস হইতে পারে। তাহলে হ্যাপ্লয়েড কোষটা মাতৃকোষ হইতে পারে, কারণ হ্যাপ্লয়েড মাতৃকোষ বিভাজিত হয়ে দুইটা হ্যাপ্লয়েড অপত্য কোষ তৈরি হয়। এখন আমরা যদি এটাকে ডিপ্লয়েড দিই তাহলে কি হবে? আমরা তো এই কোষটাকে 2n নিতে পারি, মাতৃকোষটা 2n, তাহলে অপত্য কোষ কী হবে? মাইটোসিসের বেলায় অপত্য কোষ দুইটাও 2n হবে। তাহলে মাইটোসিসের বেলায় অপত্য কোষ দুইটাও 2n হবে, এটাও হবে 2n, এটাও হবে 2n, অর্থাৎ ডিপ্লয়েড। তাহলে একটা ডিপ্লয়েড কোষ বিভাজিত হয়ে দুইটি ডিপ্লয়েড কোষ উৎপন্ন হয়, এটাও মাইটোসিস। এখানে মাতৃকোষকে ডিপ্লয়েড, অপত্য কোষও ডিপ্লয়েড। আমরা জানলাম যে ডিপ্লয়েড কোষও কি হইতে পারে? মাতৃকোষ হইতে পারে। এখন এই কোষটা যদি ট্রিপ্লয়েড হয়, 3 সেট ক্রোমোজোম বিশিষ্ট ট্রিপ্লয়েড কোষ, উদ্ভিদের শস্য কোষ
যেটাকে অ্যান্ডোস্পার্ম বলা হয়। তা এখন এই শস্যকোষ ট্রিপ্লয়েড এটা বিভাজিত হয়ে ট্রিপ্লয়েড কোষ তৈরি হবে, 3n হবে। একটা শস্যকোষ বিভাজিত হয়ে দুইটা শস্যকোষ উৎপন্ন হইল, শেষ পর্যন্ত শস্য টিস্যু উৎপন্ন হইল। এই ক্ষেত্রে লক্ষণীয় যে মাতৃকোষটা ট্রিপ্লয়েড কিনা, ট্রিপ্লয়েড, উৎপন্ন দুইটা অপত্য কোষ তাও ট্রিপ্লয়েড। আমরা লক্ষ্য করলাম যে হ্যাপ্লয়েড কোষ সেও মাতৃকোষ হইতে পারে, ডিপ্লয়েড কোষ সেও মাতৃকোষ হইতে পারে, ট্রিপ্লয়েড কোষ সেও মাতৃকোষ হইতে পারে। তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে যে কোনো কোষ মাতৃকোষ হইতে পারে, যে কোনো কোষ মাতৃকোষ হইতে পারে। এখন আমাদের দেহে মাতৃকোষ আছে না অপত্য কোষ আছে? উত্তর কি বলবো? যে আমাদের দেহে তো কোষ বিভাজন চলতেছে। যেহেতু কোষ বিভাজন চলতেছে সব সময়ই, তো যে কোষটা বিভাজিত হয় সেটাও মাতৃকোষ, যে কোষগুলো উৎপন্ন হয় সেগুলো অপত্য কোষ। তাহলে যে কোনো মুহূর্তে, প্রতি মুহূর্তে আমাদের দেহে কোষ বিভাজন চলে, তাহলে আমাদের দেহে মাতৃকোষও আছে, অপত্য কোষও আছে। এখন প্রশ্ন যেটা নিয়ে আজকে মূল আলোচনা সেটা হলো এই মাতৃকোষ আর এই অপত্য কোষ, এদের মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি নেই? কোনো পার্থক্য আছে কি না? অনেকে হয়তো এটা বলবে যে মিওসিস কোষ বিভাজনের সময়, মিওসিসের কোষ বিভাজনের সময় একটা ডিপ্লয়েড কোষ বিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়, 4টি হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়। প্রথমে মিওসিস 1-এ দুইটা কোষ, একটি মাতৃকোষ বিভাজিত হয়, 2টি অপত্য কোষ তৈরি হয়, সেই 2টা কোষ আবার পরবর্তীতে 4টি কোষে পরিণত হয়। তাহলে টোটালি মিওসিস প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ তৈরি হয় এবং সেই অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড হয়ে যায় বা অর্ধেক হয়ে যায়। অনেকেই বলবে এই বিষয়টা যে মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে ডিপ্লয়েড কোষ থেকে হ্যাপ্লয়েড অপত্য কোষ তৈরি হয়। এখানে পার্থক্য আছে, যে মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা 2 সেট, অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা 1 সেট, এটা বলবে। কিন্তু যদি এটা মাইটোসিস হয়, মাইটোসিসের মধ্যে মাতৃকোষে ক্রোমোজোম 2 সেট, অপত্য কোষের মধ্যেও তো ক্রোমোজোম 2 সেট, তাহলে এই মাতৃকোষ এবং অপত্য কোষ এই দুইয়ের মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি নাই? আমাদেরকে এই বিষয়টা খুব ভালোভাবে জানা দরকার। এই দুইটা কোষ কি একই? এই দুইটা কোষ একই কিনা? এই যে মাতৃকোষটা, এই মাতৃকোষের মধ্যে ক্রোমোজোম আছে 2 সেট, অপত্য কোষের মধ্যেও ক্রোমোজোম আছে 2 সেট। এখন এই 2 সেট এটা কি একই না ভিন্নতা আছে? এর মধ্যে কি ভিন্নতা আছে বা মূল ঘটনাটা কোন জায়গায়? আমরা যদি এই কোষটাকে এই হ্যাপ্লয়েড নেই, এটা হ্যাপ্লয়েড কোষ, অপত্য কোষও হ্যাপ্লয়েড, অপত্য কোষও হ্যাপ্লয়েড, তাহলে এই হ্যাপ্লয়েড আর এই হ্যাপ্লয়েডের মধ্যে কোনো পার্থক্য আছে কি না? আমরা তো লক্ষ্য করলাম যে দুইটাই হ্যাপ্লয়েড কোষ। এবং একটু জেনে রাখা দরকার, এই জাতীয় মাইটোসিস, হ্যাপ্লয়েড কোষ থেকে হ্যাপ্লয়েড কোষ, এই জাতীয় মাইটোসিস জীবজগতের কোথায় ঘটে? খুব ক্লিয়ার করা দরকার যে জীবজগতের মধ্যে, বিশেষ করে উদ্ভিদের মধ্যে, জীব পরিবেশের মধ্যে হ্যাপ্লয়েড অবস্থায় কিছু উদ্ভিদ আছে যাদেরকে বলা হয় গ্যামেটোফাইট। উদ্ভিদের হ্যাপ্লয়েড দশাকে গ্যামেটোফাইট বলে, বা হ্যাপ্লয়েড উদ্ভিদকে গ্যামেটোফাইট বলে। যেমন শৈবাল, ইউলোথ্রিক্স নামক শৈবাল। তাহলে এই যে শৈবালটা, তার দেহের মধ্যে তো অনেকগুলি কোষ আছে, আর সেই কোষগুলো বিভাজিত হয়েছে, কিন্তু কোষগুলো হ্যাপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড কোষ থেকে বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়েছে, তার দৈহিক বৃদ্ধি হয়েছে, তাহলে সেখানে মাতৃকোষও হ্যাপ্লয়েড, অপত্য কোষও হ্যাপ্লয়েড। তোমাদের জানা আছে ফার্নের যে গ্যামেটোফাইট, যেটাকে ফার্ন প্রোথেলাস বলে, সেই ফার্ন প্রোথেলাসের সৃষ্টি একটা স্পোর থেকে, রেণু থেকে। সেই স্পোরটা মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়েছে। তাহলে হ্যাপ্লয়েড স্পোর মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে হয়ে পূর্ণাঙ্গ ফার্ন প্রোথেলাস তৈরি হয়েছে। এখন এই ফার্ন প্রোথেলাসের মধ্যে যে শত শত কোষ আছে, লক্ষ লক্ষ কোষ আছে, সেই কোষগুলো কোত্থেকে আসছে? একটা হ্যাপ্লয়েড কোষ থেকে আসছে। তাহলে হ্যাপ্লয়েড কোষ মাইটোসিস প্রক্রিয়ায় ফার্ন প্রোথেলাসকে তৈরি করছে। একটা ইউলোথ্রিক্স এর হ্যাপ্লয়েড স্পোর থেকে পূর্ণাঙ্গ ইউলোথ্রিক্স নামক শৈবাল তৈরি হয়েছে।
তাহলে হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড যখন তৈরি হইল সেখানে মাতৃকোষটাও হ্যাপ্লয়েড, অপত্য কোষগুলো হ্যাপ্লয়েড। এখন এই দুই হ্যাপ্লয়েডকে এক না ভিন্নতা আছে আমাদের জানা দরকার। আমরা আজকে এটা ক্লিয়ার করি, সেটা হলো এই যে মাতৃকোষটা বিভাজিত হয়ে দুইটা অপত্য কোষ তৈরি হইল, হ্যাপ্লয়েড অপত্য কোষ তৈরি হইল। এখন এই হ্যাপ্লয়েড অপত্য কোষগুলো কি আবার বিভাজন করবে না? আবার বিভাজন করবে। এখন এই হ্যাপ্লয়েড কোষ কি বিভাজন করবে, অর্থাৎ এই অপত্য কোষটাই কি বিভাজন করবে নাকি মাতৃকোষ বিভাজন করবে? আমরা তো জানি যে মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষ তৈরি হয়, তো সে তো হলো অপত্য কোষ, তাহলে সে কিভাবে বিভাজন করবে? এইখানে আমাদের মূল আলোচ্য বিষয়, সেটা হলো এই অপত্য কোষ বিভাজিত হবে না। অপত্য কোষটাকে আগে কি হইতে হবে? অপত্য কোষটাকে আগে মাতৃকোষ হইতে হবে। অপত্য কোষটাকে আগে মাতৃকোষ হইতে হবে, তারপর সে বিভাজিত হবে। তাহলে আমাদের জানা দরকার যে অপত্য কোষ মাতৃকোষ হবে কিভাবে? ক্রোমোজোম তো একই, এইটা অপত্য কোষ, এখন বললাম এটা মাতৃকোষ, তো ক্রোমোজোম তো একই। তাহলে কি সেই বিষয় যে একটা অপত্য কোষ একটা মাতৃকোষ হওয়ার জন্য প্রয়োজন? সেটার নাম হইল ইন্টারফেজ। কি নাম? ইন্টারফেজ। মাইটোসিস বিভাজন একবার হইল, আবার হবে, কিন্তু আবার হওয়ার আগে যে প্রস্তুতিমূলক পর্যায়টা, সেটার নাম হইল ইন্টারফেজ। তাহলে ইন্টারফেজ এর মধ্যে কি এমন ঘটনা ঘটে যে একটা মাতৃকোষ একটা অপত্য কোষ একটা মাতৃকোষে পরিণত হয়? সেটা হলো ডিএনএ রেপ্লিকেশন। কি সেটা? ডিএনএ রেপ্লিকেশন। আমাদের মনে রাখতে হবে যে ডিএনএ রেপ্লিকেশনের মূল সংজ্ঞাটা, একটি ডিএনএ থেকে দুইটি ডিএনএ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। তাহলে এই যে ডিএনএটা, এই যে অপত্য কোষটা, এই অপত্য কোষের মধ্যে যে ক্রোমোজোম আছে, এটা ডটার সেল বা অপত্য কোষ, এটা এখন আবার মাদার সেল হবে। কিভাবে হবে? ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে। আর ডিএনএ রেপ্লিকেশনটা হয় কোথায়? ইন্টারফেজের মধ্যে, কোষের প্রস্তুতিমূলক পর্যায়ের মধ্যে। তো এইখানে যে ক্রোমোজোম আছে, এই অপত্য কোষের মধ্যে যে ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোমগুলোর মধ্যে ডিএনএ একটি করে থাকে। অপত্য কোষের ক্রোমোজোমের মধ্যে একটা করে ডিএনএ থাকে। এই যে মাতৃকোষটা, এই মাতৃকোষটার ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে দুইটা করে। মাতৃকোষের ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে দুইটা করে। একটা ক্রোমোজোম, তোমাদের মনে আছে বিষয়টা, যে একটি ক্রোমোজোম, এই টোটালি একটি ক্রোমোজোমের একটা সেন্ট্রোমিয়ার থাকে এবং তার মধ্যে এরকমভাবে দুইটা ক্রোমাটিড থাকে। একটি ক্রোমোজোমের মধ্যে লম্বালম্বিভাবে দুইটা ক্রোমাটিড থাকে এই মাতৃকোষের মধ্যে। এরপরে এই ক্রোমার সেন্ট্রোমিয়ারটা ভেঙে যায়, ভেঙে গিয়ে যে দুইটা অপত্য ক্রোমোজোম যখন তৈরি হয়, দুইটা অপত্য ক্রোমোজোম যখন তৈরি হয়, সেই অপত্য ক্রোমোজোমের মধ্যে আর দুইটা ক্রোমাটিড থাকে না, একটা করে এই ক্রোমাটিড থাকে। আর আমরা জানি যে এই প্রত্যেকটা ক্রোমাটিডের মধ্যে একটা করে ডিএনএ আছে, প্রত্যেকটা ক্রোমাটিডের মধ্যে একটা করে ডিএনএ আছে। তাহলে মাতৃকোষের মধ্যে যে ক্রোমোজোম থাকে, প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যে দুইটা করে ডিএনএ থাকে। কিন্তু অপত্য কোষের যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের মধ্যে যেহেতু এই সেন্ট্রোমিয়ারটা ভেঙে গিয়ে অপত্য ক্রোমোজোম তৈরি হয়, তাহলে অপত্য ক্রোমোজোমের মধ্যে যে ক্রোমোজোমটা থাকে অপত্য ক্রোমোজোম, সেখানে একটাই ক্রোমাটিড থাকে এবং একটাই ডিএনএ থাকে। অপত্য ক্রোমোজোমের মধ্যে একটাই ক্রোমাটিড থাকে, একটাই ডিএনএ থাকে। এই যে কোষের মধ্যে যে ক্রোমোজোম, সেগুলো তো অপত্য ক্রোমোজোম, সেই অপত্য ক্রোমোজোমের মধ্যে ডিএনএ একটাই থাকে। বুঝতে পারছো? তাহলে মাতৃকোষের যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোম মাতৃকোষের ক্রোমোজোম মাতৃক্রোমোজোম, যেখানে ডিএনএর মধ্যে, যেখানে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে দুইটা। কিন্তু অপত্য কোষের ক্রোমোজোম অপত্য ক্রোমোজোম, সেখানে ডিএনএ থাকে একটা। অপত্য কোষের ক্রোমোজোমে ডিএনএ থাকে একটা। এখন এই অপত্য কোষটা আবার যখন বিভাজন করতে যাবে, তখন প্রথমে তাকে মাতৃকোষে রূপান্তর হইতে হবে। কিভাবে? সেই ইন্টারফেজের ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে। অর্থাৎ এই একটা ডিএনএ থেকে এখন আবার রেপ্লিকেশন করে দুইটা ডিএনএ তৈরি হবে। তখন ওই মুহূর্তে যখন মাতৃকোষে পরিণত হবে, তখন ওই মুহূর্তে আবার সেই একটা ক্রোমোজোমের মধ্যে এই দুইটা ডিএনএ তৈরি হবে। এখন একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হওয়াকেই কি বলা হয়? ডিএনএ রেপ্লিকেশন।
এখন এই ডিএনএ রেপ্লিকেশন হওয়ার মাধ্যমে এই অপত্য কোষটা মাতৃকোষে পরিণত হবে এবং তার মধ্যে যে ক্রোমোজোম থাকবে সেই ক্রোমোজোমের মধ্যে এরকমভাবে দুইটা ডিএনএ থাকবে তখন তার নাম হবে মাতৃকোষ। কখন? যখন তার ক্রোমোজোমের মধ্যে দুইটা ডিএনএ থাকবে। ঠিক এই কোষটা, এই অপত্য কোষটা, সেও তো মাতৃকোষ হবে, সেও কি হবে? মাতৃকোষ হবে, তাকেও বিভাজন করতে হবে। কিন্তু অপত্য কোষ অবস্থায় তার পক্ষে বিভাজন করা সম্ভব না, প্রথমে তাকে মাতৃকোষ হইতে হবে। আর কিভাবে মাতৃকোষ হবে? প্রথমে তার মধ্যে ইন্টারফেজের এস ধাপে, ইন্টারফেজের 3টা ধাপ G1 S G2, সেই এস বা সিনথেসিস ধাপের মধ্যে এই ডিএনএটার মধ্যে এই ক্রোমোজোমের এই ডিএনএটা কি করবে? ক্রোমোজোমের এই ডিএনএটা রেপ্লিকেশন কইরা দুইটা ডিএনএ তৈরি করবে, একটা ডিএনএ, এই দুইটা ডিএনএ তৈরি করবে। তাহলে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হওয়া, একটি ডিএনএ থেকে দুইটি ডিএনএ তৈরি হওয়া, এটাই তো রেপ্লিকেশন, এটাই রেপ্লিকেশন। আর এই রেপ্লিকেশন যদি না হয় তাহলে অপত্য কোষ মাতৃকোষ হবে না, বিভাজন হবে না। এজন্য কোষ বিভাজনের পূর্ব শর্ত হইল ডিএনএ রেপ্লিকেশন। বুঝতে পেরেছ? কোষ বিভাজনের পূর্ব শর্ত হলো ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে একটা ক্রোমোজোমের মধ্যে দুইটা ডিএনএ তৈরি হবে, একটা ক্রোমোজোমের মধ্যে দুইটা ডিএনএ তৈরি হবে। এরপরে এই কোষ বিভাজন হওয়া সম্ভব, কারণ এখন কোষের মধ্যে মাতৃ ক্রোমোজোম তৈরি হয়েছে, কোষটা মাতৃকোষে পরিণত হয়েছে। ক্রোমোজোমের মধ্যে কি হয়েছে? ডিএনএ রেপ্লিকেশন হয়েছে, ক্রোমোজোমটা মাতৃ ক্রোমোজোমে পরিণত হয়েছে, কোষটা মাতৃকোষে পরিণত হয়েছে। এখন সম্ভব যে সে এখন আবার বিভাজন করবে, বিভাজন কইরা দুইটা কোষ তৈরি করবে, সে বিভাজন কইরা দুইটা কোষ তৈরি করবে। কিভাবে? কারণ এখন আবার সেই মাতৃ ক্রোমোজোম অপত্য ক্রোমোজোমে পরিণত হবে, মাতৃ ক্রোমোজোম অপত্য ক্রোমোজোমে পরিণত হবে। যেই কোষ ছিল এখানে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ দুইটা ছিল, এখন সে ক্রোমোজোম নিয়ে আসবে অপত্য ক্রোমোজোম নিয়ে। তাহলে অপত্য কোষের ক্রোমোজোম, অপত্য ক্রোমোজোম, এইভাবে অপত্য ক্রোমোজোম ক্রোমোজোম, অপত্য কোষের ক্রোমোজোম, অপত্য ক্রোমোজোম। ক্লিয়ার হয়েছে তোমাদের? মাতৃকোষ বিভাজিত হয়, অপত্য কোষ উৎপন্ন হয়। মাইটোসিসের মধ্যে বলা হয়েছে মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা যা, অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা তা। এর অর্থ এই না যে মাতৃকোষের ক্রোমোজোমের গঠন যা হবে অপত্য কোষের ক্রোমোজোমের গঠনও তা হবে। সংখ্যা ঠিক আছে, সংখ্যা ঠিক আছে। আমাদের মাতৃকোষে ক্রোমোজোম 46টা, অপত্য কোষে 46টা। কিন্তু এই 46 আর এই 46-এর মধ্যে পার্থক্য কি? মাতৃকোষের ক্রোমোজোমগুলোর প্রত্যেকটার মধ্যে ডিএনএ থাকবে 46, মাতৃকোষের প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকবে 2টা করে, আর অপত্য কোষের প্রতিটা ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকবে 1টা করে। আমরা মনে হয় বুঝতে পেরেছি যে 2n কোষ বা ডিপ্লয়েড কোষ থেকে অপত্য যে 2টা ডিপ্লয়েড কোষ তৈরি হয়, তো ডিপ্লয়েড ঠিক আছে, ক্রোমোজোম 2 সেট ঠিক আছে, কিন্তু ক্রোমোজোমগুলো মধ্যে 1টা করে ডিএনএ থাকে, অপত্য কোষের মধ্যে 1টা করে ডিএনএ থাকে। এটা হ্যাপ্লয়েড কোষের বেলায় হবে, ডিপ্লয়েড কোষের বেলায় হবে, ট্রিপ্লয়েড কোষের বেলায় হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।